বলুন তাহলে সঠিক কি? আমার ইনফরমেশন সঠিক না। আপনি কি জানেন যে বাংলাদেশে ধনী গরিবের ব্যবধান কত বেড়েছে? আপনি কি জানেন যে এই রাষ্ট্রীয় অর্থ কিভাবে তছরূপ হয়েছে? আপনি কি জানেন শেয়ার মার্কেট কিভাবে লুণ্ঠন হয়ে কত মানুষ পথে বসেছে? আপনি কি জানেন যে ইউনিপে থেকে শুরু করে নানা ধরনের মাল্টি এমএলএম কোম্পানিগুলো লক্ষ লক্ষ মানুষকে পথে বসিয়েছে? সেগুলো কিন্তু এই সরকারের আমলেই ধরাও হয়েছে। ধরা হয়নি, এবং খুব কম সংখ্যককেই ধরা হয়েছে, এবং অধিক সংখ্যকই আপনার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। এখন তথ্যকে আপনি কিভাবে দেখবেন? আপনি যদি বলেন যে এই গ্লাসটার মধ্যে অর্ধেক ভরা, এটা কিন্তু সত্য, আর আমি যদি বলি এই গ্লাসটার অর্ধেক খালি, এটাও কিন্তু সত্য। ভাই আপনি কিভাবে দেখবেন? শোনেন, আমার কথা শেষ করে নিই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, যে আপনাকে পলিটিক্স অফ অ্যাকোমোডেশনে আসতে হবে, এবং পলিটিক্স অফ অ্যাকোমোডেশনে যদি আপনি না আসেন তাহলে এটা বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে। এটা হলো আমার বক্তব্য, এটা আমার পজিশন। এখন আপনি পলিটিক্স অফ অ্যাকোমোডেশনে যদি যেতে চান তাহলে আপনাকে এই অ্যাকোমোডেশনের জন্য যে রাজনৈতিক মতাদর্শ বা আদর্শ সবচাইতে শক্তিশালী ভূমিকা পালন করতে পারে তার নাম হচ্ছে ডেমোক্রেসি। এবং এই ডেমোক্রেসির প্রাথমিক যে স্টেজগুলোতে আমরা ছিলাম, যে একটা ইলেকট্রোক্রেসি, যে একটা ইলেকশন হবে 91-এর পর থেকে, গভর্নমেন্ট চেঞ্জ হবে থ্রু ইলেকশন, মানুষের অপিনিয়ন অনুযায়ী ইলেকশনের রেজাল্ট হবে, একটা পপুলার লেজিটিমেসি, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে যদি আপনি যদি একেবারে সমস্ত ইস্যুকে সামনে নিয়ে আসেন তাহলে এগুলার সলিউশন আপনি করতে পারবেন না। আপনি যদি এই প্রাথমিকভাবে এই বিষয়গুলোকে সমাধানের দিকে আপনি অগ্রসর হন, এবং আমি তো মনে করি আওয়ামী লীগের, যদি আপনি যে কথা বললেন যে তাদের অনেক পজিটিভ অর্জন আছে, তারা জনগণকে দিয়েছে, ইফ ইট ইজ সো, তাহলে তো আওয়ামী লীগের এই কনফিডেন্স থাকা উচিত যে আমরা একটা ফেয়ার ফ্রি ইলেকশন আয়োজনের ব্যবস্থা করব এবং জনগণ আমাদেরকেই ভোট দেবে। এটা একটা খুবই সরলীকরণ ব্যাখ্যা, উনি সেটা বলেছে, সরলীকরণ ব্যাখ্যা, যে একটি নির্বাচন দিলাম আর আমি আমার জনপ্রিয়তা পরীক্ষা করলাম, বিষয়টা তা নয়। উনি যেটা বলেছেন পলিটিক্স অফ এনিহিলেশন, পলিটিক্স অফ এনিহিলেশনের ফার্স্ট ধাপ ছিল ৭৫, বঙ্গবন্ধু হত্যা করা, তার পরিবারকে হত্যা করা, একই সাথে হত্যাকারীদেরকে ইন্ডেমনিটি দেওয়া, রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া। বাংলাদেশে ৯১ সালে প্রথম নির্বাচন হয় এবং তার মাধ্যমে গণতান্ত্রিক ধারা চালু হয়। আপনি গণতান্ত্রিক ধারা বাইরে গিয়ে পলিটিক্স অফ এনিহিলেশন শুরু করেছিলেন ২১শে আগস্ট। মানুষ একসাথে সমস্ত আওয়ামী লীগ নেতৃত্বকে মেরে ফেলার চেষ্টা করেছেন, দুর্ভাগ্যক্রমে আপনি পারেন নাই, সৌভাগ্যক্রমে কেউ কেউ বেঁচেছে। সুতরাং ইস্যুগুলো কিন্তু খুব সিম্পলি দেখলে হবে না, এগুলোর মধ্যে রুট আছে অনেক, কারা কি করতে চেয়েছে। সুতরাং এবং অ্যাকোমোডেশনের কথা বলছেন, এই পলিটিক্স অফ অ্যাকোমোডেশন নষ্ট হয়েছে কিন্তু সেদিন থেকে, যেদিন আপনি গ্রেনেড হামলা করে একের পর এক নেতা হত্যা করেছেন, ২১শে আগস্টে আইবির রহমান ২৪ জনকে হত্যা করেছেন, আবার জজমিয়া তৈরি করেছেন, আপনি র্যাব বানিয়েছেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছেন, যেটা এখনও কন্টিনিউ করছে। এইসব জায়গায় ব্রড ন্যাশনাল জায়গায় একমত না হলে শুধু ইলেকট্রোক্রেসি দিয়ে ডেমোক্রেসি অর্জন করা সম্ভব না। কিন্তু আমরা যে দুই পক্ষকে দেখছি, আমরা সাধারণত দেখি যে এই ধরনের পরিস্থিতিতে যারা থাকেন, বুদ্ধিজীবী যাদেরকে আমরা বলি, সুশীল সমাজ যারা থাকেন, তারা কিন্তু নেমে আসেন এবং তারা কিন্তু আপনার এখানে বসে যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনাটা জনগণের সামনে তুলে ধরেন। কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক সবাই কিন্তু দুই ভাগে বিভক্ত। এই বিষয়টা কি আসলে বাংলাদেশের জন্য? আমি আপনাকে বলি, শোনেন, এটা আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে বা আপনার যুক্তরাজ্যেও আপনি দেখবেন যে জনগণ প্রধানত কিন্তু দুই দলের মধ্যে বিভক্ত হয়ে থাকে। যেমন আমেরিকাতে আমি এক আমেরিকানকে জিজ্ঞেস করেছিলাম, যে তার আইডেন্টিটি জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে বলেছিল যে প্রথমত আমি খ্রিস্টান, তারপরে হচ্ছে আমি রিপাবলিকান। তো ওরাও নিজেদেরকে কিন্তু এই পার্টির সাথে মানে সম্পৃক্ত করে ভাবে। এখন সকল লোক ভাবে না, তাহলে তো এক দলই সারা জীবন ক্ষমতায় থাকতো। এবং আপনি দেখবেন যে হয়তো 80% লোক দুই দলে ভাগ হয়ে থাকে, 20% লোক ডিসাইসিভ হয়। এবং বাংলাদেশের রিয়ালিটিগুলো যদি আমরা দেখি, বিভিন্ন ইলেকশনের ফলাফল এটসেট্রা যদি আমরা এক্সপ্লেইন করি, তাহলে কিন্তু এরকমই একটা ফলাফল আমরা দেখি, সুইং ভোটার্স থাকে, হ্যাঁ, যে 20% বা 25% লোক শিফট করে, কিন্তু হয়তো 75-80% লোক দুই দলের মধ্যেই বিভাজিত হয়ে থাকে। এগুলো যে শুধু আমাদের দেশের বাস্তবতা তাই না, এটা কিন্তু অন্যান্য উন্নত দেশেরও অনেক জায়গায় কিন্তু আমরা দেখি যে। কিন্তু আমি বলি আপনাকে, শোনেন, এখানে ডিফারেন্সটা হচ্ছে এই, যে ওরা একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দাঁড় করিয়েছে, সেটা পাওয়ার ট্রান্সফার, ইলেকশন, তার সব কিছুতে। আমরা সেই প্রাতিষ্ঠানিক ভিত্তিটা দাঁড় করাতে পারি নাই। এখন আমার প্রশ্ন হলো যে আমি পারি নাই বলেই আমি পারতে চাইবো না, এইটা আমার কাছে গ্রহণযোগ্য না। আমার ব্যর্থতা আছে, আমার ফেলুর আছে, আমার সদিচ্ছার অভাব ছিল, কিন্তু এই কারণে তো আমি সারা জীবন এই অবস্থা রাখবো না। ইংল্যান্ডও তো গৃহযুদ্ধ হয়েছে, আপনার রাজার হাতে ক্ষমতা থাকবে না, পার্লামেন্টের হাতে ক্ষমতা থাকবে, এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হয়েছে। তার মানে হলো
তাহলে আপনি বেরিয়ে যে আসবেন, বেরিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে? সেটাও কি অ্যানিহিলেশনের রাজনীতি ছিল না তাহলে? না। যে গৃহযুদ্ধ হয়েছিল? না, কিন্তু গৃহযুদ্ধকে থামানো হয়েছে তো। আমি তো সেই কথাই বলছি যে আপনাকে তো একটা জায়গায় ওটা থামাতে হবে, আপনাকে গতি ঘুরিয়ে দিতে হবে। আপনি গতি ঘুরিয়ে কোন দিকে নেবেন? আমি বলতে চাই যে গতি ঘুরিয়ে আপনাকে গণতান্ত্রিক উত্তরণের জায়গায় আসতে হবে। স্যার, আমরা একেবারেই এবং শেষের দিকে। গণতান্ত্রিক উত্তরণের জায়গায় যদি আপনি না আসেন, তাহলে পলিটিক্স অফ কনফ্রন্টেশন যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশে খারাপ কি হবে। হবে? অবস্থা ক্রমান্বয়ে খারাপ হবে এবং আমাদের অর্থনীতি বিপর্যস্ত হবে, জনজীবন বিপর্যস্ত হবে, আমাদের ভবিষ্যৎ বিপর্যস্ত যাওয়ার কাছে হবে। একেবারেই এই কারণেই শেষের আমি দিকে আমরা বলতে 20 চাই সেকেন্ডের মধ্যে যে আমাদের একটু জানতে চাই যে গণতন্ত্রের উত্তরণের কি উপায়? উত্তরণের একটা উপায় হলো শান্তি, 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 নিয়মতান্ত্রিক আন্দোলন, জনগণকে সাথে নিয়ে আন্দোলন করুন, পরীক্ষার্থীদেরকে জিম্মি করবেন না, মানুষকে মারবেন না এবং মানুষকে সম্পদ পড়াবেন না। গরিব দেশ, সম্পদের দাম অনেক। আর একই সাথে সরকারকে বলবো যে কোনো উপায় হোক আপনি শান্তি প্রতিষ্ঠা করুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।